তারপরে হচ্ছে যে আওয়ামীকরণ, সেই আওয়ামী লীগের দেখানো পথেই আবার বিএনপি জামাত জাতীয় পার্টির মতো ছোট ছোট আওয়ামী লীগের মতো করে একটা হওয়া। 24-এ এসে আপনি যে দেখলেন যে এইটার ইয়াটা চেঞ্জ হয়েছে বা চেঞ্জ হওয়ার জন্য আন্দোলনটা হয়েছে, যেটা রাজনীতি, এটা আপনি দেখতে পান কিনা? আসলে আমি যদি বলি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বর্তমান সরকারের উপদেষ্টা এবং জাতীয় নাগরিক কমিটি, তিনটাকে যদি আমরা একটা বডি ধরি, তাহলে কি আপনি চেঞ্জ দেখতে পান যে রাজনীতিতে চেঞ্জ আসতেছে? দু একটা জিনিস শুধু আমি স্মরণ করা দিতে পারি, যে ধরেন আমরা এই জিনিস শিখতে হয়, উমুকের মানে এইভাবে কথা বললে আমরা এই করব, উমুক আমাদের বিরুদ্ধে কথা বলছে সেজন্য আমাদের তার চাকরির থেকে বাদ দিয়ে দিতে হবে গণমাধ্যমে। আমরা নানা ধরনের জিনিসপত্র তো দেখতে পাই। এগুলির মাথায় রেখে যদি আপনি একটু বলেন জনাব রেজাউল করিম। হ্যাঁ, দেখেন, মাথায় রেখে আমরা এখনো পর্যন্ত একটা যে অবস্থার মধ্যে আছি, এটার আমি বলি আমরা লেট ফ্যাসিজমের মধ্যে আছি। ফলে আমাদের চারপাশে একটা আওয়ামীময় অবস্থার মধ্যে আমরা আছি। দেখেন, এইটা একটা বিপ্লব না, এটা একটা অভ্যুত্থান। কেন বিপ্লব না? বিপ্লব হলে বিপ্লবী শক্তি, মিলিটারি, জুডিশিয়ারি, ব্যুরোক্রেসি এগুলোর উপর নিয়ন্ত্রণ নেয়। এখন এই যে সরকারটা, এই সরকারের নানা রকম সমালোচনা হবে, হবে। এবং আমি যেটা সার্জিস যেটা বললো যে এই সরকারটা সার্জিসদের সরকার, শুধুমাত্র বৈষম্য বিরোধীদের সরকার এরকম না, কিন্তু এটা সম্মিলিত সরকার। এবং এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে এটা হবে সম্মিলিত ব্যর্থতা। হ্যাঁ, এই ব্যর্থতার দায় আপনার এককভাবে ছাত্রদের উপর বা বৈষম্য বিরোধীকে দেওয়ার পক্ষে আমি না। কারণ এইটা আসলেই যখন গঠন হয় তখন এটা সম্মিলিতভাবে গঠন করা হয়েছিল। এবং এরকম একটা সরকার না হইলেই বরং ভালো হতো, একটা জাতীয় সরকার বা আরো বড় আপনার কি বলে যে পরিসরের সরকার হইলে বরং ভালো হইতো। যাই হোক, আপনি যেটা বললেন, দেখেন বাংলাদেশে রাজনীতির যে মডেলটার কথা আমরা বলতেছি, এখন ধরেন এখানে ক্লিনজিং এর রাজনীতি করা যাবে না। আওয়ামী লীগের ক্ষেত্রে সমস্যাটা কি হচ্ছে? জামাতের ক্ষেত্রে বাংলাদেশ 54 বছর যে সমস্যা ফেস করছে, এখন আওয়ামী লীগের ক্ষেত্রে ঠিক সেই সমস্যাই হচ্ছে। জামাতকে একটা আপনার ধরেন ট্যাবু আকারে ব্যবহার করছে আওয়ামী লীগ। যখন তার সর্বশেষ দরকার হয়েছে, সে তার অন্তিম মুহূর্তে, হ্যাঁ, যখন সে তার আপনার কি বলে যে তার জান যায় সেই মুহূর্তে সে জামাতকে নিষিদ্ধ করে একটা শেষ স্টেক খেলার চেষ্টা করছে, সেটা ফেল করছে 3 তারিখে। তো এখন একই ঘটনা আওয়ামী লীগ নিয়ে হচ্ছে। হ্যাঁ, আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট, পরীক্ষিত ফ্যাসিস্ট শক্তি। এবং শুধু আওয়ামী লীগকে রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ দেওয়ার সাথে সাথে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন জড়িত, আপনি ভারতকে সুযোগ দিবেন কি না। হ্যাঁ, আওয়ামী লীগের প্রশ্ন এলাও করা মানে হলো ভারতের প্রশ্ন এলাও করা, মানে আপনার বাংলাদেশের পলিটিক্সে ভারতের খবরদারি আপনি মেনে নিবেন কি না, সেই প্রশ্নটাও চলে আসে। তো আগে আমরা যে আলোচনা করছি সেটা হলো আওয়ামী লীগ একটা রাজনৈতিক শক্তি না, কিন্তু আমাদের পুরো রাজনীতি আওয়ামীময়, আমাদের পুরো আমলাতন্ত্র আওয়ামীময়, আমাদের জনগণের চরিত্র আওয়ামীময়। আওয়ামী লীগ একটা কালচার শুধু না, নফসানিয়াত যেটা বলি, মননের পরিণত হয়েছে, আপনি যেটা বললেন, তাই না? তো সেই জায়গা থেকে আপনার পুরা জাতিকে মুক্ত না করলে, আপনি যদি হিউম্যান কোয়ালিটি ভালো করতে না পারেন, সিটিজেন যদি আপনার তার মূল পেশনটাই থাকে যে ধর্মার কাঠ চুরি করব, নিজে ভালো থাকবো, বাড়ি করব, গাড়ি করব এবং বড় লোক হবো, এটাই উন্নয়ন সফলতা, সে দেশে তো গণতন্ত্র হবে না, সে দেশে তো রাইট হবে না। তাইলে আপনার সিটিজেন এইটা উন্নতি করার একটা পদ্ধতি হলো আপনি আওয়ামী লীগ প্রশ্নটা ডিল করেন, শুধু সংগঠন আকারে না, একটা চিন্তা আকারে, মতাদর্শ আকারে আপনি এটা ডিল করেন। এখন কিভাবে ডিল করবেন? সেই জন্য আমি বলতেছি আমাদের ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের প্রক্রিয়া লাগবে। এই যে দেখেন, আমাদের বাংলাদেশে ঐক্য একটা জায়গায় আছে, সেটা হলো আওয়ামী লীগের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ, ছাত্ররা ঐক্যবদ্ধ, জামাত ঐক্যবদ্ধ, বিএনপি ঐক্যবদ্ধ। কিন্তু সার্জিস যেভাবে আওয়ামী বিরোধী, জামাত কিসেভাবে আওয়ামী বিরোধী, বা বিএনপি কিসেভাবে আওয়ামী বিরোধী, বা আমি কিসেভাবে আওয়ামী বিরোধী না, আওয়ামী বিরোধীদের মধ্যে তারতম্য আছে। আবার বাংলাদেশে যদি ধরেন 3 ভাই থাকে, 1 ভাই আওয়ামী লীগ, 1 ভাই বিএনপি, 1 ভাই জামাত, তো আপনি কি 1 ভাইরে পিটে মেয়েরা ফেলবেন আর 2 ভাইয়ের সামনে? ও কি সেভ করতে আসবে না? ফলে শেল্টারের প্রশ্নটাও আপনার চলে আসে তখন, যে আওয়ামী লীগ পুনর্বাসন করার চেষ্টা করতেছে। আরে ভাই, পুনর্বাসন করার কিছু না, বাংলাদেশের চরিত্র এলো আওয়ামী লীগ। হ্যাঁ, তো সেই জায়গাতে আপনি মুক্ত করবেন কিভাবে? মুক্ত করার পদ্ধতিটা হলো আওয়ামীকরণ করা, আওয়ামীকরণ করা। সেটা কি? সে বাংলাদেশ পুনর্গঠন খুবই সহজ, সেটা হলো আওয়ামী লীগ যা করছে আপনি তা করবেন না, বাংলাদেশ দাঁড়াই যাবে। হ্যাঁ, সেটা আপনি কিভাবে করবেন? এবং বাংলাদেশকে পলিটিক্যালি এডুকেটেড করা। দেখেন, জনগণ কিন্তু প্রতারিত হয়েছে আওয়ামী লীগের দ্বারা, আওয়ামী লীগ সমর্থকরা তার নেতৃত্ব তারে ফেলায় উড়াল দিচ্ছে। হ্যাঁ, সে যদি ট্রু ফ্যাসিস্ট হইতো, সে যদি রিয়েলি তার নেতা কর্মীরা ভালোবাসতো, সে তো তার পাশে থাইকা যেত, ফাইট করতো। হ্যাঁ, যে আমার ইডিওলজি এইটা, আমি এইভাবে শাসন করি, আমি বাচ্চাদেরকে, দেখেন এই বাচ্চাদের যে মারা হয়েছে যেভাবে, হ্যাঁ, এটা আমি তো দীর্ঘদিন ট্রমাটিক ছিলাম, কথাই বলতে পারিনি। এটা নিয়ে আওয়ামী লীগের লোকজনের কোনো ফিলিংস নাই, কারণ তারা মনে করে তারা হলো রাজাকার মারছে, তারা 25 সালে 24 সালে রাজাকার মারছে। কিন্তু আওয়ামী লীগের কিছু কিছু লোকজন আবার মনে করে যে যারা আন্দোলন করছে তাদের কেউ কেউ এটার মধ্যে এই মৃত্যু, এই হত্যাকাণ্ডে অংশ নিয়েছে। আরেকটা বয়ান আছে
সেটা আওয়ামী লীগ কোনোদিন সত্য কথা বলে না আর কি, মানে আওয়ামী লীগ সমর্থন মানে একটা না আমরা আসলে আমি আসলে রনি আমি আপনার প্রথম দিকের কথায় একমত, আওয়ামী লীগের নিয়ে আমরা আসলে এত সময় এত অরিড হওয়ার কিছু না, আমাদের যেটা দরকার সেটা হলো রাজনীতিটা। আপনি যেটা বলতেছিলেন, আমরা প্রশ্নে আসি, তাহলে সেটা প্রক্রিয়াটা কি হবে? ধরেন যে লোকটা আওয়ামী লীগের হয়ে অস্ত্র হাতে ছাত্র জনতাকে হত্যা করছে, আর যে লোক মুজিবরে আব্বা মনে করে, শেখ হাসিনাকে দেবী মনে করে চাঁদা দেয়, দুজনের অপরাধ তো সমান না। যে সমর্থন করে, যে ধরেন রিয়েলি মনে করে শেখ মুজিব হলো একটা ধরেন জাতির জন্য ত্রাণকর্তা, তার কোনো দোষ সে খুঁজে পায় না, মানে ব্লাইন্ড থাকে না, এরকম লোক আছে, অবশ্যই আছে সমাজে, হ্যাঁ, এবং সমর্থক, তাই আওয়ামী লীগের বাইরে আর কোনো অপশন চিন্তা করতে পারে না, চিন্তায় মননে মগজে। এইবার আপনি ওই লোকটারে কি করবেন? ওরা কি পিটায় মাইরা ফেলবেন? আওয়ামী লীগ ট্যাগ দিয়া তার সম্পত্তি দখল করবেন, তার বাড়িঘর দখল করবেন? নো, ভিকটিম বিকাম কিলার্স, এটা জায়নিস্ট মডেল। আপনি দেখেন বাংলাদেশের রাজনীতিতে আপনার অন্য দলগুলো কেন সুবিধা করতে পারে নাই, তার একটা কারণ হলো বাংলাদেশের রাজনীতি মডেলে এটাও চলে, আপনি মাইরাও জিতবেন, কাইন্দাও জিতবেন। হ্যাঁ, এখন অন্য দলগুলো এটা করতে পারে না। আপনার সেই জায়গা থেকে তাহলে আওয়ামী লীগের ব্যাপারে আপনার একটা পলিসি লাগবে, সেটা হলো আপনি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন করেন। সমাজে যে বিপুল আওয়ামী সমর্থক আছে তাদেরকে আপনি হিলিং করেন, তাদেরকে বোঝান যে তোমরা এরকম একটা রাজনৈতিক আদর্শ দ্বারা চালিত হইছো যেটা তোমাদেরকে ক্ষতিগ্রস্ত করছে। বাংলাদেশ ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন তো আমি রনি আমি আসলে আবার আপনার কাছে আসবো, কিন্তু এই ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন তো মনে হয় বাংলাদেশের সকল পলিটিক্যাল পার্টিরই লাগবে, যেহেতু আওয়ামী লীগ হচ্ছে আওয়ামী লীগ, বাকিরা হচ্ছে জামায়াত হচ্ছে আওয়ামী লীগের অনুসারী একটা জামাত লীগ, বা বিএনপি হচ্ছে ওরকম একটা, তো সেইটাতে তো সবারই লাগবে। মানে আপনি কি সেরকমই মনে করতেছেন যে সবারই একটা ট্রুথ এন্ড রিকনসিলিয়েশনটা ম্যাসিভ হইতে পারে? যেমন ধরেন কোন ব্যক্তি আওয়ামী লীগের আমলে, হ্যাঁ, শেল্টারের জন্য আওয়ামী লীগ সাইজা ছিল, সে বলবে যে আমি এই কারণে আওয়ামী লীগ সাইজা ছিলাম, এই কারণে আমার মোরাল অবস্থার অবনতি হয়েছে, আমি এটার জন্য সরি, কিন্তু নেক্সট টাইমে আমি একটা ডেমোক্রেটিক বাংলাদেশে রাষ্ট্র গড়ে। দেখেন, আমাদের একটা জাতিগত ঐক্য লাগবে, আমাদের একটা পলিটিক্যাল কমিউনিটি হইতে হবে, আমাদের একটা সিটিজেনারি রাজনীতি লাগবে। আমি আবার প্রশ্নে ফিরে আসি, রাজনীতি আপনি কিভাবে করবেন যদি সমাজ দুই দিক থেকে ট্রমাটিক থাকে? এক হইলো 15 বছরে আওয়ামী লীগের অত্যাচারের ট্রমাটিক, আর এক হইলো আওয়ামী সমর্থকরা তার নেত্রী পালায় যাওয়াতে ট্রমাটিক। ফলে এখন মব দ্বারা এই কেওয়াস কি চলতে থাকবে? এই কেওয়াস কি বাংলাদেশের ভবিষ্যৎ? এটা তো হইতে পারে না। ওকে, সেই ভবিষ্যৎটা আসলে কি সেটা আমরা একটু শুনবো, কিন্তু রনি আমি এই 6 মাসে মানে 5 আগস্টের পরবর্তী যে বাংলাদেশের রাজনীতির আরেকটা রূপ আমরা আশা করছিলাম, যেটাকে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলছিল, সেইটাতে আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কি দেখেন? আমার কাছে ক্যানকানি জানি মনে হয় যে অ্যাবসলিউটলি আওয়ামী লীগের দেখায় দেওয়া পথে, আওয়ামী লীগের দেখায় দেওয়া ছাঁচে হাঁটতেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অন্য একটা ফরম্যাটে। আপনার কাছে কি মনে হয়, যদি আমি এই প্রশ্ন করি আর কি? দেখেন, আমি বললাম 24-এর কোনো রাজনীতি নেই, আছে একটা স্পিড। সেই স্পিডটাকে রাজনীতিতে রূপান্তর করার প্রথম বৈশিষ্ট্য কি হবে? প্রথম বৈশিষ্ট্য হবে পলিটিক্স অফ কেয়ার, ফিলান্থ্রপিক রাজনীতি, হ্যাঁ, ঐক্যবদ্ধ থাকার রাজনীতি। সেই রাজনীতিগুলোর ক্ষেত্রে দেখেন আপনার বৈষম্য বিরোধী বলেন, নাগরিক কমিটি বলেন, এদের ব্যাপারে আমি এখনো কমেন্ট করতে রাজি না। কারণ হইলো আপনার দল করা আর রাজনীতি করা একটা। আপনি রাজনৈতিক বন্দোবস্তের কথা যদি আপনি আমাকে বলেন, আমি বলবো বাংলাদেশে একটা রাজনীতি লাগবে, এটা শুধু সমস্ত পার্টিগুলোর জন্য একটা চ্যালেঞ্জ আকারে হাজির হয়েছে। হ্যাঁ, আর একটা হলো 5 তারিখে সমস্ত শ্রেণী পেশার মানুষের একটা অভূতপূর্ব ঐক্যের ফলে যে একটা অভ্যুত্থান হলো, সেই অভ্যুত্থানটাকে রাজনৈতিক বন্দোবস্ত ধরে নিয়ে আমাদের হাতে ক্ষমতা, এবার আমরা আমাদের মতো আচরণ করব, সেইটা একটা আওয়ামী প্রবণতা। তারপরে নির্বাচনের দরকার নাই, হ্যাঁ, জনগণের ম্যান্ডেট এইটাই, অভ্যুত্থানের সরকারি জনগণের ম্যান্ডেট, ভোটের কোনো দরকার নাই, ভোটের জন্য অভ্যুত্থান হয় নাই, এইটাও একটা আওয়ামী প্রবণতা। দেখেন, আমরা জানি হাউ ফ্যাসিজম ওয়ার্কস, হ্যাঁ, ফ্যাসিজম কিভাবে ওয়ার্ক করে সেটা গ্লোবালি আমরা জানি, আওয়ামী লীগ হাসিনা আমাদের দেখাইছে। তো এখন আমি এই কথাটাই বারবার বলতে যাচ্ছি, সবার জন্য, এটা বৈষম্য বিরোধীর জন্য সত্য, একটা রাজনীতি লাগে ভাই, দলদারি করা কোনো ব্যাপার না। আপনি আমার 10 লাখ টাকা আজকে সকালে পাঠান, বিকালে আমি বড় দল করে আপনারা দেখাইতেছি, খুব বড় দল হবে না, 10 লাখ টাকা মানে খুব বড় দল হবে না, অসুবিধা নাই, যাই হোক আমি একটা কইরা দেখাইতে পারবো। ছোট দল হলো ভাই, বাংলাদেশে বামপন্থীরা 90 জন লোক 80টা দল করে বসে থাকে, দল করা তো সমস্যা না ভাই। আচ্ছা, আমরা এখন জনাব রনি, আপনার লাগবে রাজনীতি। এখন কথাটা হইলো এইটাই, জনাব রনি, আপনি কথা বাদ দিয়ে আসল কথায় আসি। আসল কথাটা হইলো আপনার একটা রাজনীতি লাগবে। সেই রাজনীতিটা কি? সেই রাজনীতিটা হলো, এতদিন বলা হইতো রাষ্ট্রের নাগরিকরা সব সময় জবাবদিহিতার মধ্যে থাকবে, রাষ্ট্রের কাছে অ্যাকাউন্টেবল থাকবে। নো, নাগরিকরা থাকবে স্বাধীন, রাষ্ট্র সবসময় জবাবদিহিতার মধ্যে থাকবে। এবং আমরা এটাও জানি স্বাধীনতা
মানে স্বাধীনতা, ফ্রিডম ইজ নট ফ্রি। আমার কাছে আমি আবার আপনার কাছে সাথে রনি একটা রেসপন্সিবিলিটি জড়িত। যে লোক রেসপন্সিবল না, তার ফ্রিডম এনজয় করার কোনো রাইট নেই। ওকে, আপনি আমার স্বাধীনতা দিবেন আর আমি বড় মুরগির রানটা আগে চাইনা নিয়ে খাইয়ে ফেলবো, আমার স্বাধীনতা এনজয়ের কোনো, এই জায়গা থেকে আমি আপনার কাছে মাস্ট বি রেসপন্সিবল। এই জায়গায় আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে বাংলাদেশের মানুষ, মাফ করবেন, বাংলাদেশের মানুষ এখন ওইরকম রেসপন্সিবল কিনা বা এরকম রেসপন্সিবল করতে হলে কি করতে হবে, এটা নিয়ে আমি আলাদা প্রশ্ন নিয়ে আসবো। জনাব সার্জিস আলম, অনেকগুলি প্রশ্ন আপনার কাছে জড়ো হয়েছে। একটা হচ্ছে যে আপনি নতুন দল করার জন্য, আপনারা নতুন দল করার জন্য আসলে টাকা নেওয়া, চাঁদা নেওয়া, তারপরে তহবিল সংগ্রহ করা, এক ধরনের ক্যাশ ক্যাপিটাল না, সেটার দিকে যাচ্ছেন কিনা? আর জনাব রনি একটি কথা তুলেছেন যে আপনারা নির্বাচন চান না, এটাই আমাদের ম্যান্ডেট, সেইটা একটা আওয়ামী প্রবণতা এবং অন্যান্য আওয়ামী প্রবণতাও আপনাদের মধ্যে দেখেছেন কিনা। আমি ওই প্রশ্ন করেছিলাম যে আপনাদের কাজ মাঝে মাঝে আমার কাছে খুবই আওয়ামী লীগের মতো মনে হয়। পুরো ব্যাপারটা ধরে যদি একটু বলেন। যেমন ভাই এক্সাম্পলটা দেন, আপনার লাস্ট কথার একটা যে এক্সাম্পল। যেমন আওয়ামী লীগও পছন্দ করতো না তাদের বিরুদ্ধে কোনো কিছু লেখা হইলে, আওয়ামী লীগ কোনোদিন পছন্দ করতো না তাদেরকে কেউ সমালোচনা করলে, আওয়ামী লীগ খুবই বিভিন্ন জায়গায় গিয়ে এই হুমকি দিত, আমরা যেটা বলবো সেইটাই হবে। আওয়ামী লীগ বলতো যে ভোটের দরকার নাই, উন্নয়ন আসে। এই সরকারের মধ্যে থেকে অনেকে বা এই সরকারের সমর্থক অনেকে এটা বলতে চায় যে নতুন করে নির্বাচনের দরকার নাই, আগে আমরা সংস্কার করব, আমাদের এইটাই ম্যান্ডেট, গণ অভ্যুত্থানই আমাদের ম্যান্ডেট। তারপরে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যে একটা আছে না, একটা তর্জনী উচায়া, তর্জনী নির্দেশ করা, উই আর দে করা, এইটা আওয়ামী লীগের যে জায়গা থেকে আমরা যেই 15 বছর যে রক্তাক্ত অভিজ্ঞতার বা যে বিভ্রান্তির মধ্যে আমরা ছিলাম, যে বঞ্চনার মধ্যে আমরা ছিলাম, সেটাও আমরা আসলে অনেক সময় আমি প্রত্যক্ষ করি। আপনি চাইলে আপনারা আমি আলাদা আরো অনেক উদাহরণ দিতে পারি আর কি। এখন একটা ভাই শোনেন, একটা জিনিস আপনাকে বলি, সবচেয়ে বড় কথাটা হচ্ছে আমি আপনার একটা কথার সাথে সম্পূর্ণ দ্বিমত করি এবং এই কথাটা আমার কাছে মনে হয়েছে খুবই জেনারেলাইজড একটা কথা। আপনি একটা কথা যেটা রনি ভাইকে বলছেন যে আওয়ামী লীগের দেয়া ছাঁচে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলতেছে। ভাই একটা কথা আপনাকে স্পষ্ট করে বলি, সবচেয়ে বড় কথা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোন একজন স্টুডেন্ট কোন একটা কাজ করছে, কোন একজন সাধারণ নাগরিক একটা কাজ করছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাম ভাঙায় করছে, সমন্বয়ক শব্দটা নাম ভাঙায় করছে, তার মানে সেই দায় এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিবে, এটা কোনোদিন হইতে পারে না। আমরা আমাদের জায়গা থেকে সবচেয়ে বড় যে জিনিসটা দেখছি যে এই পুরো যে আপনি যে সিস্টেমটার কথা বলতেছেন, কালচারটার কথা বলতেছেন, এইটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলতে আপনারা যাদেরকে চেনেন ফেস হিসেবে এই মানুষগুলো এটার জন্য সবচেয়ে বেশি স্ট্রাগল করে যাইতেছে। এই পুরো বাংলাদেশের নতুন যে সংস্কার প্রক্রিয়া, এটার জন্য সবচেয়ে বেশি স্ট্রাগল করে যাইতেছে। কোন জায়গাটা থেকে? আসলে এই যে বাংলাদেশে বিগত 16 বছরে এই যে একটা কালচার এস্টাবলিশ করে দেওয়া হয়েছে, মানুষের রন্ধ্রে রন্ধ্রে এই যে বিভিন্ন তোষামোদি, কালপ্রিটগিরি বিহেভিয়ার গুলো ঢুকে গেছে, এই যে বিভিন্ন রকম অপকর্মের সাথে জড়িত হওয়ার প্রবণতা ঢুকে গেছে, ব্যক্তি স্বার্থ এই যে চিন্তা করার যে প্রবণতা ঢুকে গেছে, মানুষ সামগ্রিকভাবে কালেকটিভলি এই জায়গাটা থেকে এখনো বের হইতে পারতেছে না। মানুষ এখন প্রত্যেকদিন 100টা তদবির নিয়ে আসে, মানুষ এখনো তাদের জায়গা থেকে নিজেরটা দেখে শুধুমাত্র যে আমি ট্রান্সফার নিয়ে আজকে যদি ভোলা থেকে ঢাকায় যাই আমার ফ্যামিলি একটু ভালো থাকবে, কিন্তু ঢাকার যে ফ্যামিলিটা বরিশালে যাবে তার কি হলো সেটা মানুষ চিন্তা করে না। আপনি যদি আজকে দেখেন এই পুরো বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো, এই দলগুলো বিগত অর্ধ শতাব্দী ধরে যেই পলিটিক্যাল কালচারটা প্র্যাকটিস করে আজকের এই অবস্থানে আসছে, এই অভ্যুত্থানের পরও ওই পলিটিক্যাল কালচার থেকে ওই পলিটিক্যাল দলগুলো বের হইতে পারে না, তার রাজনৈতিক নেতৃবৃন্দ বের হইতে পারে। ভাই শেষ করে একটু শেষ করি ভাই। ভাই আমরা তো চোখের সামনে থেকে দেখতেছি, আপনাকে বলি ভাই, আপনি তো বাইরে থেকে দেখতেছেন, আমরা চোখের সামনে থেকে দেখতেছি। আপনাকে বলি আজকে এই যে এত এত রক্তের উপরে দাঁড়িয়ে, খুনের হত্যার উপরে দাঁড়িয়ে, লাশের উপরে দাঁড়িয়ে এই যে সরকার, আমরা তো সরকার সরাসরি নাই, কিন্তু আমরা সরকারকেও দেখতে পাচ্ছি, মাঠকেও দেখতে পাচ্ছি। আমাদের সবচেয়ে বড় যে সুবিধাটা হয়েছে, মানুষের না আসল চরিত্রটা আমরা দেখতে পাচ্ছি। বড় বড় রাজনীতিবিদ, বড় বড় সুশীল, বড় বড় শিক্ষাবিদ, বড় বড় মিডিয়া ব্যক্তিত্ব, এগুলো আপনার সামনে যতটা ভদ্র যেভাবে প্রেজেন্ট করে, ভিতরে এক একটা কালপ্রিট এবং ভণ্ড। এরা ভিতরে ভিতরে নেগোসিয়েশন করে, ভিতরে ভিতরে এরা তদবির করে, ভিতরে ভিতরে এরা আগের কালচারটা এস্টাবলিশ করার জন্য মাঠে তাদের ছেলেদেরকে পাঠায় চাঁদাবাজি করে, উপরে এসে বলে কে ওখানে চাঁদাবাজি করতে গেছে। এই যে রাজনৈতিক দলের বড় বড় যে নেতাকর্মীগুলো, তারা যদি মাঠ পর্যায়ে বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করে, তাদের যারা কর্মী তাদেরকে তলে তলে ওই ভিতরে পাঠায়, আবার উপরে উপরে। আজকে আপনি দেখেন কেন আওয়ামী লীগের বিচার হইতেছে না, আওয়ামী লীগের বড় বড় নেতা কর্মীগুলোকে শেল্টার দিয়ে রাখছে। আমি বলি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সভাপতিকে শেল্টার দিচ্ছে,
জেলার অন্য কোন বড় রাজনৈতিক দলের সভাপতি সাধারণ সম্পাদক। দিস ইজ দ্য বিটার ট্রুথ। এই শেল্টার দিতেছে টাকার বিনিময়ে, এই শেল্টার দিতেছে ম্যান পাওয়ারের বিনিময়ে, অথবা এটা চিন্তা করতেছে আজকে থেকে 5-10 বছর পর তার যদি খারাপ সময় আসে সে তাকে শেল্টার দেবে। ভাই একটু জাস্ট সেইটা বুঝাই, ফিনিশিংটা দেন। আচ্ছা ফিনিশিংটা দেন, সামগ্রিকভাবে শুরু করি। তো সবচেয়ে বড় কথাটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলতে যে 3 জন ওইখানে সরকারি উপদেষ্টা কিংবা মাঠে যারা আছে অ্যাকচুয়ালি যারা স্পিরিটটাকে ধারণ করে, ভাই 5 তারিখের পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হইছে নতুন করে এই সংখ্যাটা বেশি, তারা এই নাম ভাঙায় খাইতেছে আরো বেশি। এবং এই মানুষগুলো থেকে শুরু করে অন্যান্য যারা আছে তারা যদি তাদের জায়গা থেকে যেটুকু সহযোগিতা করা দরকার, এরা শেখ হাসিনার বিরুদ্ধে যেভাবে সহযোগিতা করছে ওই সহযোগিতা যদি থাকতো বাংলাদেশ 6 মাসে প্রত্যাশার চেয়ে বেশি পরিবর্তন হইতো। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা তো সামনে থেকে ওইখানে থেকে ফেসটা পরিচিত হয়ে যাওয়ার কারণে সবকিছু আমাদের কাছে আসে, প্রাণপণ চেষ্টা করে। ভাই আমাদের তো পালাবার পথ নাই, আমরা যেদিকে যাই ঝুলাবে, এটা হচ্ছে রিয়েলিটি ভাই। তো সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা আমাদের প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি এবং যাব, কিন্তু এই সামগ্রিক যে স্টেক হোল্ডার গুলো যেগুলো ফাংশন না করলে, হেল্প না করলে, ওয়ার্ক না করলে, ভাই শুধু একটু শেষ করেন। এই যে বিষয় সামগ্রিক যে স্টেক হোল্ডার গুলো, এগুলো তো বিগত কালচার গুলোর সাথে অতপ্রতভাবে জড়িত এবং সহযোগী। এরা যদি এই কালচার থেকে বের না হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলতে যাদেরকে চেনেন বা যারা আছে তারা তাদের জায়গা থেকে যতটুকুই কাজ করুক না কেন ওই কাজগুলো আওয়ামী লীগের মতো করে হয়ে যাচ্ছে। সাজিস খুবই চমৎকার আপনি বলছেন, কিন্তু খুব একপাক্ষিক বলছেন কিনা সেটা হচ্ছে আমার নিবেদন। যে আপনি এমন ভাবে বলতেছেন যে যারা ওই কালচারটা রাখতে চায় তারাই শুধু এটার মধ্যে পক্ষভুক্ত, আপনারা যারা এই কালচারটার মধ্যে আসেন এবং সেই কালচারটাই ব্যবহার করতেছেন তারা যেন পক্ষভুক্ত না। আমি প্রশ্ন করি আপনাকে আমি প্রশ্ন করেছি যে আপনারা যে রূপায়ণের অফিস নিয়েছেন সেটা চাঁদা করতে আসতেছে, আপনাদের যদি আমি প্রশ্ন করি যে আপনারা আসলে কেন এই গাড়ি চড়ে এখানে যাইতেছেন, কে আপনাদের গাড়ি দিচ্ছে, আপনারা বলেন আমার মতো 1 কোটি খালেদ মহিউদ্দিন আছে যারা আপনাদেরকে গাড়ি দেয়। একই কালচারে আপনারা পড়তেছেন না, একই কালচারে আপনারা ব্যবহার করতেছেন না, আপনাদের কাছে তদবির আসতেছে, আপনারা তদবির করতেছেন তো, বিভিন্ন জায়গায় আপনারা তদবির করতেছেন তো, করতেছেন না, আসতেছে আপনাদের কাছে। ভাই শুনেন ভাই, আসতেছে 100টা, হ্যাঁ করতেছি না ভাই। আপনি একটা রেফারেন্স বের করে দেখাবেন যে এই তদবিরটা করছি। এবং যদি কোনো একটা ক্ষেত্রে ভাই বলি, ধরেন কোন একটা জেলার ডিসি ওই জায়গায় গিয়ে এখনো রাজনৈতিক দলের তোষামোদি করতেছে, জনগণের চিন্তা না করে নির্দিষ্ট কিছু মানুষের এজেন্ডা বাস্তবায়ন করতেছে, ওই এলাকার মানুষ, জনগণ, ছাত্র প্রতিনিধি সবাই একসাথে এসে যখন বলে তখন এই দাবিটা তুলছি। কিন্তু আপনি এটা যখন জনগণের ক্ষেত্রে হবে, দেশের স্বার্থ হবে, তখন আমরা আমাদের জায়গা থেকে দাবি তুলবো। আপনি এটা একটা এক্সাম্পল দেখাবেন। আমি দেখাবো সার্জিস, আমি একটা এক্সাম্পল দেখাবো, একটা এক্সাম্পল দেখাই, অবশ্যই একটা এক্সাম্পল দেখাই, একটা এক্সাম্পল হ্যাঁ আপনারই দেখাই। আমার এটা বলতে মানে এটা খুব ইচ্ছা ছিল না, কিন্তু যাই হোক একজন জুডিশিয়ারির একজন খুব উঁচু পদের কর্মকর্তা আমাকে জানিয়েছেন, আমি বলি সেটা হচ্ছে আপনার বাবার তদবিরের কারণে নিয়োগ বন্ধ করে দেওয়ায় পঞ্চগড়ের জেলা জজ আর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে মিনিস্ট্রিতে অ্যাটাচড করা হয়েছে। ভাই শোনেন একটা কথা বলি, মানে এই যে মানে এটার চেয়ে বড় প্রোপাগান্ডা, এবং মানে আপনি শোনেন জাস্ট একটা এক্সাম্পল, পুরো পঞ্চগড় জেলার যত মানুষ আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন, পুরো পঞ্চগড় জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন, পুরো পঞ্চগড় জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পুরো জেলা কোর্ট থেকে শুরু করে এভরিথিং ব্লক করে রাখছিল শুধু একটা কারণে, এই জেলা জজ এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারা তাদের জায়গা থেকে একটা নিয়োগ প্রক্রিয়ার পরীক্ষার আগেই তারা বিভিন্ন জায়গায় ম্যান সেট করে রাখছিল, এবং ওইখানে যারা পরীক্ষার্থী ছিল তাদের প্রতিবাদের মুখে পড়ে তারা পরীক্ষাটা পর্যন্ত বন্ধ করে দিতে বাধ্য হয়। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে, একটু অ্যাড করি ভাই, সবচেয়ে মজার বিষয় হচ্ছে ওইখানে অ্যাপ্লাই করেছিল মনে করেন 2000 স্টুডেন্ট, তারা তাদের মতো করে বিভিন্ন এক্সকিউজ দিয়ে প্রায় অর্ধেক স্টুডেন্টকে পরীক্ষা দিতেই দেয় না, বাকিদেরকে দিয়েছিল। এবং এরপর এটা পর্যন্ত রেফারেন্স ওই স্টুডেন্টদের পরীক্ষার্থীদের কাছে চলে গিয়েছিল, বিভিন্ন পলিটিক্যাল দল তাদের জায়গা থেকে লিস্ট পাঠিয়েছিল। এবং এই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং জেলা জজ যিনি রয়েছেন তারা বিগত সময়ে আওয়ামী লীগের সময়ে তারা ওই সময় যে আইন এবং বিচার মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী ছিলেন তার লিস্ট দেখে দেখে পঞ্চগড়ে নিয়োগ দিয়েছে। এই অভিযোগগুলো এক করে পুরো পঞ্চগড় জেলার ওই পরীক্ষা যারা পরীক্ষার্থী তারা রাজপথে নেমেছিল, মানুষ নেমেছিল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেমেছিল। কোন সিঙ্গেল একজন পার্সন যদি এটা বলতে পারে, ভাই আমিও বলতে পারি খালেদ মহিউদ্দিন ভাই বিগত সময়ে
এরকম অনেক কঠিন কঠিন টকশো করেছেন, কিন্তু তারপরও আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর হন নাই। সাপোজ এটা এরকম আসতেছে, এই জন্য ভাই 100 কোটি টাকা পেয়েছিলেন, এটা আমি বললাম, কিন্তু এটা কোনদিন সত্য হইতে পারে না। আপনি সিঙ্গেল এরকম একটা দেখাবেন যে কেউ একজন বলবে যে আমাদের একটা রেফারেন্স ওই জায়গায় গিয়েছিল, যে কারণে আমরা এটা বাধা দিয়েছি। আচ্ছা, প্রথম কথা যে আপনি কি এই সমস্যার সমাধান করলেন, মানে এই সমস্যার সমাধানে আপনি নেতৃত্ব দিলেন? ধরেন আমি কেন নেতৃত্ব দিব? না ভাই, সবচেয়ে বড় শুনেন, আপনার কাছে অভিযোগটা আসছে, তারপর আপনি এটা সমাধান করলেন, ব্যাপারটা কি এরকম? না না না, আমার কাছে অভিযোগ কেন আসবে? আমার কাছে কোনো অভিযোগই আসে নাই। আমরা আমাদের জায়গা থেকে যে জিনিসটা দেখেছিলাম যে যখন পঞ্চগড় জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই একটা মানে আগে থেকেই ঠিক করা নিয়োগ প্রক্রিয়ায় যাচ্ছিল, এবং তাদের আগের রেকর্ডগুলো এরকম যে বিভিন্ন রেফারেন্সে, বিভিন্ন সুপারিশে এবং অর্থ লেনদেনের মধ্য দিয়ে তারা নিয়োগ দিয়েছে। পুরো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুধু না, পুরো পঞ্চগড় জেলা জজ কোর্ট জানি, যত অ্যাডভোকেট আছে সবাই জানে যে তারা এগুলোর সাথে জড়িত। ভাই শেষ করি তো, তখন যখন তারা এই আন্দোলনে নামে, সেই জায়গার জেলা প্রশাসক থেকে শুরু করে জেলা পুলিশ সুপার এবং অন্যান্য যারা, ইভেন আইন এবং বিচার মন্ত্রণালয়ের যারা যিনি দায়িত্বে রয়েছেন সচিব হিসেবে বা অন্যান্য হিসেবে, তারা তাদের জায়গা থেকে এই বিষয়টি শুধু আমাকে বলেছিল যে এইটুকু যেন দেখা যায় যে স্টুডেন্টরা যেন ওখানে ভাঙচুর না করে বিচারিক প্রাঙ্গণে। সেই জায়গাটিতে আমরা আমাদের জায়গা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে বলেছিলাম তারা তাদের যৌক্তিক আন্দোলন চালিয়ে থাক, কিন্তু তারা যেন কোনো ভাঙচুর প্রক্রিয়া রাখে, এইটুকু। এটা হচ্ছে প্রশাসনিক বিষয় ভাই, কিন্তু না ভাই, আমার মনে হয় যে একটা কথা অ্যাড করতে হবে ভাই, একটা কথা অ্যাড করতে হবে, সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় হইতেছে কি ভাই, কিছুদিন আগে আমি এরকম দেখছিলাম সোহরাওয়ার্দী মেডিকেলে একটা প্রেসক্রিপশনে লেখা সমন্বয়ক সার্জিস আলমের আত্মীয়, বাড়ি হচ্ছে নাটোর না পাবনা, এরকম কিছু একটা জায়গা। আমার 14 গোষ্ঠীতে ভাই এখানে কেউ নাই। এখন অল্প কিছু নাম যেহেতু সবাই জানে, এই নামগুলোকে বিভিন্ন ভাবে ব্যবহার করা হয়। যখন দেখতেছে তার প্রত্যাশিত কিছু একটা হচ্ছে না, তখন যাকে তার সন্দেহ হচ্ছে তার বিরুদ্ধে এরকম এলিগেশন দিয়ে দিচ্ছে। কিন্তু এটা যখন ভাই একটা জিনিস শুধু বলি, এটা যখন আপনি আপনার জায়গায় এরকম, আপনি ভাই আমাদের কাছে অনেক রেসপেক্টেড, একদম সোজা বাংলা কথা বলি ভাই, সো সেই জায়গায় যখন এরকম মানে এরকম একটা কথা চলে আসে, কেউ একজন বললো ওইটা এরকম একটা মেইন স্ট্রিম জায়গায় চলে আসে, এটা খুবই অপ্রত্যাশিত। আর আপনাকে যদি অফিসের কথা এবং এই কথাটা বলি ভাই, আমি আমার জেলায় এ পর্যন্ত 8000 কম্বল দিয়েছি ভাই। এই টাকাটা কোনো চাঁদার টাকা না। এই 8000 কম্বল আমি যদি ওই মানুষগুলোর সাথে যোগাযোগ করে না নিতাম, ওই মানুষগুলো অন্য কাউকে দিত। বাংলাদেশে এরকম অন্তত কয়েক হাজার মানুষ আছে যারা প্রত্যেক বছর 10-20 হাজার কম্বল বিভিন্ন জায়গায় দেয়। আমি এর মধ্যে মনে করেন 10 জন মানুষের খোঁজ পেয়েছি বা খুঁজে বের করেছি। আমি ওটাতে যাচ্ছি ভাই, আমি তাদেরকে বলেছি যে ভাই আমার পঞ্চগড়ে প্রচন্ড শীত, আপনি যদি আমাকেও 1000 দিতেন, আমি আমার মাধ্যমে বিতরণ করতাম, তাহলে ভালো হতো। তারা দিয়েছেন, এইটুকুই কম্বলের বিষয়। 2 নম্বরে আসেন ভাই রূপায়ণ টাওয়ারের বিষয়। ভাই একদম স্পষ্ট কথা বলি, বাংলাদেশের রাজনীতি করতে বিগত রাজনৈতিক দলগুলো যেই লেভেলের টাকা খরচ করার কালচার তৈরি করেছে, একদম মানে কালো টাকা দিয়ে, সেটা যদি কন্টিনিউ হয় আমাদের দ্বারা বাংলাদেশের রাজনীতি করা সম্ভব না, একদম ক্লিয়ারলি বলে দিলাম। আমরা আমাদের জায়গা থেকে ভাই একটা ফাউন্ডেশন করার প্রসেস অলমোস্ট শেষের দিকে। এই ফাউন্ডেশনে ওপেন ফান্ডিং হবে দেশের এবং দেশের বাইরের। আমরা আমাদের জায়গা থেকে আমাদের ম্যানিফেস্টো তুলে ধরবো পুরো পৃথিবীর মানুষের সামনে। আমরা যদি আমাদের রাইট ট্র্যাকে থাকি তারা ফান্ডিং করবে, যদি না থাকি তারা ফান্ডিং করবে না। এবং আপনি যে এই গাড়িটার কথা বলছেন ভাই, আমি আপনাকে বলি, আপনি যদি দেশে থাকতেন না, আপনি এতদিনে আমার অন্তত 5 দিন কল পাইতেন যে ভাই মহিউদ্দিন ভাই আপনার তো হচ্ছে 2টা গাড়ি আছে, আমাকে একটা গাড়ি একটু 3 দিনের জন্য দেন বা 1 দিনের জন্য দেন, ড্রাইভার এবং গাড়ি আপনার, তেলটা আমি দিব ভাই। আমি ভাই লিখে দিতে পারি, আপনি খালেদ মহিউদ্দিন ভাই আপনার 2টা গাড়ির মধ্যে একটা গাড়ি একদিনের জন্য আমাকে দিতেন। এরকম আমাদের বাংলাদেশে এই অভ্যুত্থান পরবর্তী সময় হাজার হাজার মানুষ আছে ভাই, যে 16 বছর পরে একটু হাফ ছেড়ে নিঃশ্বাস নিচ্ছে। এই মানুষগুলোর ওই সামর্থ্যটুকু আছে। এই মানুষগুলো এখন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তাদের উপরে যে চাঁদা এভাবে চাপিয়ে দেওয়া সেটা থেকে তারা এখন মুক্ত। ভাই আমরা না রিকোয়েস্ট করি ভাই এভাবে ওপেনলি ভাই, একদিনের জন্য ফোন দিয়ে রিকোয়েস্ট করি, আমরা আপনাদের যারা এখানে আছেন নিশাদ ভাই থেকে শুরু করে আমরা তাদেরকেও করবো ভাই, যদি দেন ভালো হবে, না হলে ভাই আমরা আরেকজনের কাছে বলবো যেই দেয় ভাই। আজকে কেউ দেয় নাই ভাই, ক্লিয়ারলি বলে আজকে কেউ দেয় নাই, হেঁটে চলছে, রিকশায় চলছি ভাই, এভাবে আমাদের লাইফ চলছে। জনাব সার্জিস আপনাকে ধন্যবাদ। আমি শেষ প্রসঙ্গে মানে অনুষ্ঠানের আসলে একটু সময় বেশি লাগলো কারণ সার্জিস একটু দেরি করে আসছিলেন, কিন্তু আমরা একটা শেষ প্রসঙ্গে আসি খুব সংক্ষেপে। জনাব রনি আপনি যদি 2 মিনিটে বলেন, তারপর আমরা সার্জিসকে 1 মিনিট শুনে আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। সেটা হচ্ছে যে আমি জানতে চাইছিলাম যে এই যে বর্তমান যে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যারা নতুন রাজনৈতিক দল করতেছে, সরকার করতেছে, তাদেরকে আপনি কি দেখেন, তারা ঠিক পথে আছে কিনা, তারা রাজনৈতিক জায়গাটা থেকে? আচ্ছা দেখেন,
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে আওয়ামী লীগের সাথে ট্যাগ দিয়ে চিন্তা করাটা আমি কিন্তু বলি নাই। আচ্ছা, এটা আপনি বলেন না, আমি আমার এই প্রশ্নটা একটু করে রাখতে হবে যে আপনি যে যাকে বলতেছিলেন যে স্বাধীনতা আসলে দিলেই হবে না, স্বাধীনতা কামস উইথ রেসপন্সিবিলিটি, কারণ এটা আসলে সার্জিসের বক্তব্য অসংখ্য পরিষ্কার যে তারা কিন্তু আসলে তদবিরের বন্যায় ভেসে যাচ্ছে, অসংখ্য লোক তাদেরকে তদবির করতেছে, তারা তদবির যদি নাও শোনে তাইলেও কিন্তু এটা বাজারে গিয়ে বলা সম্ভব যে তারা তদবির করে কাজ করছে, কারণ আমরা নিজেরাই আসলে অনেক বেশি তদবির করতেছি তাদের কাছে। তো ওই জায়গা থেকে জনগণকে বাইর করে নিয়ে আসার জন্য বা জনগণকে এইটা বোঝানোর জন্য যে তোমরা আপাত লাভ আর দেশ গরুর জিয়াফত সেটা তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কিনা সেটা জায়গা থেকে যদি একটু বলতে। আর সার্জিস, এই ব্যাপারটা নিয়ে আপনি একটু কথা বলবেন যে জনগণকে বোঝানোর জন্য আপনারা কি করতেছেন, যে জনগণরা আসলে নতুন রাজনৈতিক বন্দোবস্ত চায় কিনা, যে রাজনৈতিক বন্দোবস্ত আসলে এই তদবির এইটা থাকবে না। জনাব রনি, আপনি আগে। হ্যাঁ, এখন এই রাজনৈতিক বন্দোবস্তের জন্য দেখেন, আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সার্জিস যেটা বলতেছিল যে আমরা কিন্তু রিস্কে আছি, রিস্কের কোনো কিছু নাই। হ্যাঁ, দেখেন বাংলাদেশে একটা ঘটনা ঘটে গেছে, 24 একটা ঐতিহাসিক ইভেন্ট, এবং এইটা বাংলাদেশকে রাজনৈতিকভাবে যদি মুক্ত করতে না পারে তাহলে আমরা আবার আগের জায়গায় ফিরে যাব। প্রত্যেকটা রাজনৈতিক দলের জন্য এটা চ্যালেঞ্জ আকারে হাজির হয়েছে। এখন ছাত্রদের মধ্যে ডেফিনেটলি নতুন আমাদের রাজনীতি লাগবে। সেই রাজনীতি যদি করতে এই ছাত্র নেতৃত্ব, সার্জিসদের নেতৃত্বে, মাহফুজদের নেতৃত্বে, নাহিদদের নেতৃত্বে এরা যদি ব্যর্থ হয়, যেই জেনজি জেনারেশন আপনার রাস্তায় নেমে বন্দুকের গুলির সামনে বিদায় পৃথিবী বলে দাঁড়াইছে, সে নাগরিক ভিত্তিক ইনসাফ ভিত্তিক রাষ্ট্র যদি না পায় তাহলে ওই যে জাসদ গণবাহিনী টাইপের একটা এনার্কি শুরু হবে বাংলাদেশে। কারণ 5-7 বছর পরে এরা ইয়াং হবে, এদের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে 24-এ, দেখেন একটা গণ অভ্যুত্থান 10,000 বই পড়া যায় জ্ঞান হয়, তার চেয়ে অনেক বেশি জ্ঞান রাজনৈতিক প্রাজ্ঞতা পোলাপানদের দেয়। হ্যাঁ, ফলে আমি মনে করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি এবং এই যে ছাত্র নেতৃত্ব, তারা যদি একটা নতুন বাংলাদেশ, নাগরিক ভিত্তিক ইনসাফপূর্ণ বাংলাদেশ কায়েম করতে ব্যর্থ হয়, তার কাফফারা এদের প্রত্যেককে দিতে হবে। কারণ আমরা বেঁচে আছি শহীদদের দায় নিয়ে। আপনি তো রনি এটা খুব সহজে বলতেছেন, কিন্তু এইটা করা কি সম্পূর্ণ ওদের হাতেই আছে? যে ধরা যাক এটা কি একটা সিলেবাস, যে এই সিলেবাসটা পড়ে আমরা পরীক্ষা দিলাম, এটা সিলেবাস। কারণ হইলো কি, আওয়ামী লীগ, দেখেন বাংলাদেশে ঐক্যটা হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে। আপনার কি করতে হবে আপনি জানেন। আওয়ামী লীগ যা করছে তার উল্টাটা করলে বাংলাদেশ দাঁড়াই যাবে। হাসিনা যা করছে, হাসিনা যেভাবে ব্যুরোক্রেসি চালাইছে, হাসিনা যেভাবে জুডিশিয়ারি চালাইছে, হাসিনা যেভাবে আপনার শিক্ষা প্রতিষ্ঠান চালাইছে, ওইভাবে আপনি চালাবেন না, তাইলে বাংলাদেশ দাঁড়াই যাবে। কিন্তু এটা চালাবেন না, যে তার জন্য একটা ঐক্য দরকার। সেটা কি? জামাত, বিএনপি, ছাত্র জনতা, নাগরিক সম্মিলিত একটা ঐক্য দরকার। এখন সেই ঐক্যটা কেন হচ্ছে না? কারণ হইলো, যেটা বলতে চাচ্ছিলাম এর আগে, আওয়ামী বিরোধিতার মধ্যে একটা তারতম্য আছে। ধরেন আপনি আওয়ামী লীগের বিরোধিতা করতে গিয়ে আপনার ন্যারেশনটা হয়ে গেছে জামাতের মতো, আবার আরেক গ্রুপ আওয়ামী লীগ বিরোধিতা করতে গিয়ে হয়ে যাচ্ছে ওটা বিএনপির মতো। তাহলে আমরা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলতেছি সেটা তো আর হচ্ছে না, সেটা হয়ে যাচ্ছে বিএনপির মতো অথবা জামাতের মতো। তাহলে মানুষ তো এই দুইটা দলকে একই দেখে, জানে তারা। হ্যাঁ, তারা তো বছরের পর বছর, দশকের বছর দেখতেছে। তাহলে আপনি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা যেটা বলছেন, সেটা মানে নতুন দল শুধু না, আপনাকে একটা রাজনীতি প্রস্তাব করতে হবে, এবং সেই রাজনীতিটা কোথা থেকে উঠে আসবে তার একটা মডেল জিয়াউর রহমান কিন্তু দেখাইছে। জিয়াউর রহমান দেখাইছে কিভাবে রাজনীতিতে উঠে আসতে হবে, এই প্রেস কনফারেন্স থেকে না, রাজনীতিতে উঠে আসতে হবে মিডিয়ার বকবক থেকে না, রাজনীতিতে উঠে আসবে রোড থেকে, মাঠ থেকে, আপনাকে অথবা ক্যান্টনমেন্ট থেকে না। জিয়াউর রহমান ক্যান্টনমেন্ট থেকে রাজনীতি করে ওঠে, এটা জিয়াউর রহমান একটা বিপ্লব করছে। দেখেন, আরেকটা বলা হয় কিংস পার্টির কথা, জিয়াউর রহমান একটা বিপ্লব করছে আর আমরা করছি একটা অভ্যুত্থান। ফলে আমাদেরকে জনগণের কাছে যাওয়া ছাড়া আর কোনো পথ নাই। জিয়াউর রহমান বিপ্লব করার পরে আবার জনগণের কাছে গিয়ে আমরা তো এত কিছু বুঝি না। আপনি তাত্ত্বিক, আপনি বলেন এটাকে অভ্যুত্থান, এটা বিপ্লব না, নাকি বিপ্লব অভ্যুত্থান না? বিপ্লব অভ্যুত্থান না, আমাদেরকে অন্য স্যারেরা আবার আইসা বলে যে না, এটা আসলে বিপ্লব হয় নাই, অভ্যুত্থান হয়েছে। মানে তো ডেফিনেটলি অভ্যুত্থান, কারণ বিপ্লব হওয়ার জন্য আপনার সবকিছুর উপর ওই বিপ্লবী মানে অভ্যুত্থানকারী শক্তির কন্ট্রোল থাকে। দেখেন, সার্জিসটা কোনো কাজ করতে পারতেছে না এই আমলাতন্ত্রের কারণে, সার্জিসটা কোনো কাজ করতে পারতেছে না জুডিশিয়ারি কন্ট্রোলটা তো ভাঙা যায় না। আমাদের দরকার, শুনেন, এই ছাত্র নেতৃত্ব যদি ফেল করে তাহলে আমাদের শহীদদের এই যে দায় একটা আছে না, এটা তো আছেই, জীবিত যারা আহত এবং এই যে বিপুল তরুণ জনগোষ্ঠী জেনজি জেনারেশন যে অভ্যুত্থান ঘটাইছে, তারা আগামীতে যে পলিটিক্যাল এংজাইটিতে ভুগবে এবং তার ফলে যে বিস্ফোরণ হবে, সেইটা এখন কি কেউ
সেই কাজ আমি কল্পনাও করতে পারি না। সেটার দায় নিতে হবে, সেটার দায় সমস্ত রাজনৈতিক দলকে নিতে হবে যেরকম, এবং ছাত্র নেতৃত্ব আমি মনে করি তারা ভালোভাবে বুঝতে পারতেছে জনগণের নতুন রাজনীতি গড়ে তোলার জন্য মাঠে যাবে এবং জনগণের ভিতর থেকে একটা রাজনৈতিক দল গড়ে তুলবে। আমি জনগণের জায়গাটা বোঝার জন্য একটু জনাব সার্জিস আলমের কাছে আসি। জনাব রনি, আপনাকে ধন্যবাদ। সার্জিস, আপনি যদি 1-1.5 মিনিটের মধ্যে কথা শেষ করেন তাহলে ভালো হয়, আমরা আসলে অনুষ্ঠানের পরে। জনাব সার্জিস। ভাই, আমরা আমাদের জায়গা থেকে এখন পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটা জেলা, উপজেলা, ইউনিয়নে যাওয়ার চেষ্টা করছি। আমাদের জাতীয় নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটির প্রায় 300-র উপরে আমাদের কমিটি আছে উপজেলা পর্যায়ে, আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রায় 40টার মতো জেলা কমিটি আছে। আমি আমার জায়গা থেকে অভ্যুত্থানের পরে এখন পর্যন্ত প্রায় 35-36টা জেলায় গিয়েছি। আমরা যখন ম্যাস লেভেলের মানুষের সাথে যাই, কথা বলি, তখন আমরা তাদের যে আশা আকাঙ্ক্ষা, ভাই খুব সাধারণ চাওয়া পাওয়া, ভাই তারা তাদের জায়গা থেকে শুধুমাত্র মানে খুব সিম্পল, যেটার সাথে জড়িত ওই জায়গায় স্বাধীনতা চায়, তার মতো করে কাজটা করতে চায়। দ্রব্যমূল্যের তাদের জায়গা থেকে সহনীয় পর্যায়ে তারা চায়, তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিকঠাক চায়, তারা চায় একটা অফিসে গিয়ে তাদেরকে চাঁদা দিতে হবে না, তারা ঠিক মতো তার কাজটা বুঝে পাবে। তারা চাইতেছে কোনো একটা যদি কোর্টে যায় তারা তাদের বিচারটা বুঝে পাবে, একদম খুব সিম্পল চাওয়া। আমরা আমাদের জায়গা থেকে মনে করি বাংলাদেশের মানুষের যেমন অনেক ধরনের সমস্যা অনেক বেশি, বাংলাদেশের মানুষের চাওয়াগুলো সহজ। এটার জন্য যেটা হচ্ছে সামগ্রিকভাবে যে স্টেক হোল্ডার, রাজনৈতিক দল বলেন, আপনি সিভিল সোসাইটি বলেন, আপনি আমলাতন্ত্র বলেন, এই যে ইয়াং জেনারেশন যারা এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন প্ল্যাটফর্মে প্রতিনিধিত্ব করছে, তাদের কথা বলেন, সবাইকে তাদের জায়গাতে ভূমিকা রাখতে হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, সাধারণ জনগণ আমরা যাদেরকে বলি, যারা শুধু প্রশ্ন করে, দায়বদ্ধ কম থাকার বিষয়টা যাদের ক্ষেত্রে দেখা যায়, তাদেরকেও ভাই দায়বদ্ধ হইতে হবে। তারা প্রত্যেকের জায়গা থেকে কোনো না কোনো জায়গায় জড়িত, সেটা একটা বাজারে হোক, সেটা একটা হাটে হোক, সেটা একটা অফিসের পিয়ন হিসেবে হোক, প্রত্যেকে যদি প্রত্যেকের জায়গায় দায়বদ্ধতা নেয়, তাহলে আমরা মনে করি এই যে জনগণের যে আশা আকাঙ্ক্ষা, সেটার প্রতিফলন ঘটানো সম্ভব। আরেকটা জিনিস ভাই আপনাকে শুধু বলি, এত বড় একটা অভ্যুত্থান হয়ে গেছে, এই অভ্যুত্থান আমরা এখন দেখতেছি না যে এইটাতে চড়তেছে, এই শার্ট পরতেছে, এই কাপড় পরতেছে, কত না কত টাকা করে ফেলছে, কত না কত কিছু মনে হয় খরচ হইতেছে। ভাই এত বড় একটা অভ্যুত্থান হয়ে গেছে, শাহবাগে গামছা করে 5 টাকা 10 টাকা তোলা হয়েছে, 10, 12, 15 হাজার টাকা, ওইটা দিয়ে ওই দিনের প্রোগ্রাম চলছে। যদি উদ্দেশ্য ভাই একটা জিনিস শুধু, যদি উদ্দেশ্য আমাদের সৎ থাকে, সামনে আমাদের ওই চিন্তা ভাবনা দেশ এবং মানুষকে রেখে থাকে, ওই 24-এর অভ্যুত্থানের স্পিরিটটা থাকে, ভাই খুব বেশি কিছু খরচের প্রয়োজন নাই, 24-এর অভ্যুত্থানের স্পিরিটটা, 24-এর অভ্যুত্থানের স্পিরিটটা সম্পর্কে সার্জিস আপনার সামনে কি কোনো স্ক্রিন আছে? আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন? জি আমি দেখতে পাচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন? আপনি দেখেন, আপনাকে আমি আসলে স্ক্রিনে দেখাইতেছি। এটা হচ্ছে মেহের আফরোজ শাওনের একটা স্ট্যাটাস। মেহের আফরোজ শাওন এই স্ট্যাটাসে দিছিলেন 17 জুলাই আবু সাঈদের বুক চিতিয়ে দাঁড়ানোর একটা ছবির একটা দিয়ে উনি এটার মধ্যে বলছিলেন যে মানে সমালোচনা করছেন সরকার। এটা 17 জুলাই 2024। সেই মেহের আফরোজ শাওনকে গ্রেফতার করা হয়েছে হইলো ফেসবুকে অ্যাক্টিভিজম করার জন্য। মানে ডক্টর ইউনূস, মানে আমি যে বলি, মানে একদমই শেখ হাসিনার পথেই সরকার হাঁটতেছে। আপনার এরকম মনে হয় না সার্জিস? শেষ মানে এটা ভাই মানে এটা ফেসবুক অ্যাক্টিভিজমের জন্য কি আসলে গ্রেফতার করা যায়? কারণ কি আমি কেন এই কথা বলতেছি, মেহের আফরোজ শাওনরা যখন 17 জুলাই এই জিনিসটা করছিলেন, তখন কিন্তু শেখ হাসিনার পায়ের তলা থেকে সংস্কৃতিজীবীদের মাটিটা সরে গেছিল, এবং এইটা কিন্তু তাকে অনেক বড় আঘাত দিছে। এর জন্য কিন্তু তাদেরকে আসলে আমাদের ধন্যবাদ দেওয়া উচিত। আমার কাছে মনে হয় যে এটা আওয়ামীকরণের যে বয়ান, সেটা অনেকটা নস্যাৎ হয়েছিল কিন্তু উনাদের কারণে। যাই বলেন আপনি ভাই, একটা জিনিস একদম ভাই, না কেউ যদি ভাই জুলাইয়ে মেহের আফরোজ শাওন যেই আপনি যেটার কথা বললেন, এই কাজের জন্য তাকে বাহবা দিতে আমাদের বিন্দুমাত্র কার্পণ্য নেই। কিন্তু সবচেয়ে বড় কথাটা হচ্ছে ভাই, একটা জিনিস স্পষ্ট করে বলি, এই অভ্যুত্থানে ধরেন কোন একটা জেলায় যারা নির্দিষ্ট ওই সময়টাতে সমন্বয় করেছেন, যদি এই সংখ্যাটা 50 জন হয়ে থাকে, অভ্যুত্থানের পরবর্তী সময়ে ওই স্পিরিটটা ধারণ করে ওই জায়গায় সৎ থেকে কাজ করার সংখ্যাটা আর 50 জন নাই ভাই। 5-10 জন ওই জায়গা থেকে বিচ্যুত হয়েছেন, ক্ষমতার অপব্যবহার শুরু করেছেন বিভিন্ন জায়গায়, তাদের জায়গা থেকে চাঁদাবাজি বা এরকম কাজ কারবার শুরু করেছেন, এরকম অনেকে আছে। এখন সবচেয়ে বড় কথাটা হচ্ছে, ওই নির্দিষ্ট একটা ভালো কাজের জন্য আমি অবশ্যই তাকে ধন্যবাদ দিব, কিন্তু সেটাকে কেন্দ্র করে এখন যেমন আমরা দেখছি কয়েকটা গ্রুপ হয়েছে, ভাই আমি নিজে 2টা ফেসবুক গ্রুপ কারা চালায় আমি জানি না, তাদের বিরুদ্ধে আমি মামলা করেছি নিজে গিয়ে, আমার জীবনের প্রথম মামলা। কারণ সেখানে তারা যত রকমের মিথ্যা কথাবার্তা আছে, প্রোপাগান্ডা আছে, যত রকমের মানে একটা মানুষকে অপদস্থ করা যায়, হেয় করা যায়,
এই কথাগুলো দিয়ে আমাকে এবং আমার পরিবারকে সংশ্লিষ্ট করে কথা বলছেন, ফেসবুক এটা কোনোদিন ভাই এটা কোনোদিন গণমাধ্যমের মানে তারা সোশ্যাল মিডিয়ার যে স্বাধীনতা প্রত্যাশা করে এটা কোনোদিন সেই স্বাধীনতা হইতে পারে না ভাই। সেই জায়গায় আজকে যদি এমন একটা কথা বলা হয় যেটার কোনো ভিত্তি নাই, কিংবা এমন একটা কথা বলা হয় যেটা মিসরিপ্রেজেন্টেশন হয়, সেই জায়গায় সেই কথার বিরুদ্ধে অবশ্যই মানে এরকম যদি দেওয়া হয় তাহলে তো একটা এখানে টোটালি পুরো দেশে একটা অরাজকতা তৈরি হবে, যে যার মতো করে বলবে। মানে না ধরেন মিথ্যার কি আসলে অরাজকতা সৃষ্টি করার ক্ষমতা আছে? বর্তমান যুগে আইসা একটা মিথ্যা প্রমাণ করতে 10 সেকেন্ড লাগে। এই ফেসবুক অ্যাক্টিভিজমের জন্য যদি আপনারা এখন জেলে নেন, এটা ঠিক হচ্ছে কিনা আমি জানি না সার্জিস, আপনারা নিশ্চয়ই চেক করবেন। আমাদের আর মানে আমি জানি না, মানে আপনি বলেন কারণ আমি রনির কাছেও এক লাইন শুনতে চাই, আপনি বলেন। ভাই একটু আনসার আছে ভাই। সবচেয়ে বড় কথা কি জানেন, এখন বাংলাদেশে আমি ধরে নিচ্ছি 10 কোটি মানুষ ফেসবুক ব্যবহার করে, এর মধ্যে ফ্যাক্ট চেক করে কোনটা রিয়েল কোনটা ফেক এটা বোঝার মতো ভাই 70 to 80% মানুষের এই ক্যাপাবিলিটি নাই ভাই। যেটা সামনে আসে তারা ওইটাকে রিয়েল মনে করে। এই জন্য আমার যখন সর্বশেষ ভাই মজার একটা কথা বলি, সর্বশেষ যখন বিয়ে হলো আমাকে এরকম অনেকজন জিজ্ঞাসা করছে, গ্রামের মানুষজন, তোমার না আগে বিয়ে হয়েছিল? মানে তারা আগের ওই ফেক জিনিসগুলোকে বিশ্বাস করে নিচ্ছিল ভাই। তো আপনি এরকম কত প্রোপাগান্ডার বিরুদ্ধে গিয়ে দাঁড়াবেন যেখানে আপনার পিছনে দেশ এবং দেশের বাইরে এই টিম থেকে বুঝতেছি না প্রপাগান্ডার বিরুদ্ধে তো আপনার দাঁড়াইতে হবে না, কারণ প্রপাগান্ডা তো নিজেই মিথ্যা প্রমাণিত। আপনি কি তাদের সবাইকে নিয়ে জেলে ভরে দিবেন? না ভাই জেলে ভরবো না, কিন্তু ভরছেন তো যখন ভাই আপনার কথাটা শুনেন ভাই, যখন এরকম অসংখ্য হতে থাকবে এবং যেটা আসলে একটা সঠিক জিনিসকে রং ওয়েতে নিয়ে যাবে, মিসরিপ্রেজেন্ট করবে, তখন এটার বিরুদ্ধে অন্তত আপনি যদি কয়েকটা ব্যবস্থা না নেন তাহলে তো এটা চলতে থাকবে। তাহলে তো আপনি কখনোই একটা রাইট ট্র্যাকে আপনি যেতে পারবেন না। তার মানে জেলে নেওয়া ঠিক আছে আপনি মনে করছেন? ভাই জেলে নেওয়া ঠিক আছে না, এটা একটা বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে। কারো যদি এরকম সংশ্লিষ্টতা থাকে যে এটা কোনো একটা মানে বিশৃঙ্খলা বা আইনের বাইরে কোনো একটা কিছুতে যাচ্ছে, তখন ব্যবস্থা নেওয়া হবে না। সার্জিস আপনি আমার খুবই প্রিয়, কিন্তু আপনার বলা আমার কাছে খুবই হাসান মাহমুদের বলার মতো লাগতেছে। যাই হোক ভাই শুনেন, আমি আপনাকে একটা জিনিস বলি ভাই, না আর আমাদের সময় নাই। আপনি আপনার কথা বলছেন যে আপনি তো আসলে দৃষ্টান্ত বুঝাইতে চান। না ভাই একটা জিনিস বলি। হ্যাঁ রনি শেষ করবেন। হ্যাঁ সার্জিস শেষ করেন। হ্যাঁ আমাদের তো আর সময়। হ্যাঁ রনি তাহলে আপনি 1 মিনিটে বলেন, আমাদের আর সময় নাই কিন্তু আসলে সময় শেষ হয়েছে। শাওনকে যে কারণে গ্রেফতার করা হয়েছে সেটা কিন্তু ফেসবুক কারণের মধ্যে ফেসবুক স্ট্যাটাস এগুলো লেখা নাই। আচ্ছা, লেখা হয়েছে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের কারণে গ্রেফতার করেছে। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র একটা উইয়ার্ড ধারণা। হ্যাঁ রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র বইলা কিছু নাই, এটা থাকা উচিত না। এখন যেটা 24-এর অভ্যুত্থানের পরে থাকা উচিত হলো ওই যে রাষ্ট্র অ্যাকাউন্টেবল থাকবে, নাগরিক না। হ্যাঁ কিন্তু কথা হলো এই ফ্রিডমটা আপনি এনজয় করবেন রেসপন্সিবল হইয়া। শাওন কি রেসপন্সিবল ছিল না? শাওন শেখ হাসিনার ওই ডাস্টবিনওয়ালা ছবিতে যখন আপনার শফিক ভাই যে টিস্যু ফালাইলো, সেইটা দেখেন, সেটার একটা অ্যাস্থেটিক্যাল কোশ্চেন হাজির করলো। শেখ হাসিনার প্রতি ঘৃণার কারণেই তো আপনি শেষ করেন। মানে আমি কিন্তু কন্টেন্টে যাইতে চাইতেছি না, মানে আপনি মনে করতেছেন যে শাওনের বক্তব্য দিয়া। শাওনের বক্তব্য শুনে, শাওন হইলো একটা আওয়ামী পরিবারের সন্তান, তার বাপ মা দুইজনই আওয়ামী লীগের এমপি ছিল, সে প্রতিশ্রুতিশীল আওয়ামী লীগার। শেখ হাসিনার আচরণে সে বিরক্ত ছিল, সেই কারণে সাইদের পক্ষে সে নিছে। সে তার মানে শোনেন, আওয়ামী লীগের অনেকগুলো পকেট আছে, কালচারাল পকেট। ঠিক আছে রনি, আমি আপনার বক্তব্য বুঝতে পারতেছি। আপনি মনে করতেছেন কিনা বঙ্গবন্ধু মধ্যে আওয়ামী লীগার একজন প্রতিশ্রুতিশীল আওয়ামী লীগার হিসাবে, এবং তার আওয়ামী পরিবার বাপ মা দুইটা, তাকে জেলে নেয়, ঠিক আছে? তাকে ধরার জন্য রাষ্ট্রদ্রোহিতা বা ষড়যন্ত্রমূলক ফেসবুক স্ট্যাটাস দরকার নাই। হ্যাঁ সে আরো আগেই জেলে থাকার কথা। মানে কি জন্য? আওয়ামী লীগ করার জন্য? ডেফিনেটলি সে আওয়ামী লীগ করার জন্য না। সে ছাত্রলীগের রাজনীতি, ছাত্রলীগের আপনার ভার্চুয়াল মিটিং গুলোতে অ্যাটেন্ড করার রিপোর্ট আছে, প্রমাণ আছে, নিষিদ্ধ সংগঠন। হ্যাঁ ফলে তাকে অ্যারেস্ট করাটাই আপনার অ্যারেস্ট করার মধ্য দিয়ে যে আপনার বিশাল ভুল হয়ে গেছে। হ্যাঁ কিন্তু যে সমস্ত কারণে অ্যারেস্ট করা হচ্ছে সেটা ঠিক না। যেমন ধরেন ফেসবুকে লিখলে অ্যারেস্ট। রনি আমার কাছে মনে হয় যে রনি আপনি যেহেতু চিন্তক, আপনি নিশ্চয়ই আপনার কথাগুলি আপনি আবার শুনবেন, তারপর আমরা পরে আবার আপনার সাথে কথা বলবো। অপরাধ মানে ধরেন আমার এগুলি নিষিদ্ধ সংগঠনের সাথে আপনি জড়িত থাকলে আপনাকে গ্রেফতার করতে পারে রাষ্ট্র। আমি স্পষ্ট ফেসবুক স্ট্যাটাস দেওয়া বা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের দায়ে মেহের আফরোজ শাওন নিষিদ্ধ সংগঠনের সাথে জড়িত থাকার প্রশ্নে তাকে গ্রেফতার করা যেত, মানে গ্রেফতার করা যেতে পারে। নিষিদ্ধ সংগঠন মানে কি? ছাত্রলীগ। হ্যাঁ ছাত্রলীগ আইনি গ্রাউন্ডটা যদি আপনি দেখেন, কিন্তু এর বাইরে আমার কথা স্পষ্টভাবে শুনতে হবে। কিন্তু আমি আপনার রাষ্ট্র বিরুদ্ধে ষড়যন্ত্র ফেসবুক স্ট্যাটাস লেখার কারণে আপনি গ্রেফতার করবেন, শুনছি ভাই। হ্যাঁ গ্রেফতার করবেন, এটার প্রতিবাদ জানাই, আমি এটার বিরোধিতা করি। কিন্তু শাওন প্রতিশ্রুতিশীল আওয়ামী লীগার,
ও আওয়ামী লীগের পক্ষেই মতামত উৎপাদন করবে। এখন আওয়ামী লীগ একটা ফ্যাসিজম, এখন Okay. ফ্যাসিজমের পক্ষে মতামত উৎপাদন আপনি এলাও করবেন কি না Okay. সেটা তারে- হলো এবং প্রশ্ন। তারে গ্রেফতার করা- আমার কথা হলো আমি এলাও আওয়ামী- করব নো, আওয়ামী লীগের- গ্রেফতার করব না, গ্রেফতার- আমরা তাকে ওয়ার্নিং করব, আমরা তাকে রিকনসিলিয়েশনের আচ্ছা ঠিক আছে, আপনার কথা পরিষ্কার, আপনার কথা পরিষ্কার। শাস্তি সমাধান না, আপনি ভিকটিম বানাইতে পারেন না কোন লোককে, Okay. আপনি তো জাস্টিস করবেন। Okay. আপনি ভিকটিম ভোটের রাজনীতি করলে এটা ঠিক আছে, আমি রাজনীতি ঠিক আছে রনি, ঠিক আছে। আমরা জনাব সার্জিস আলম, আপনি 20 সেকেন্ড বলেন, আমরা আমাদের আর সময় নাই, এক ভাই মিনিট। ভাই না, আমি ভাই ওইটার আনসার দিয়েছেন, আমি আমার যদি কিছু বলার চেষ্টা করছি ওই টপিকটা বাদ দিয়ে ভাই আপনাকে উদ্দেশ্য করে আমার একটা কথা আছে। সেই কথাটা হচ্ছে এই জায়গা থেকে ভাই, মানে আপনি একটু আগে যে জিনিসটা বলেছেন, এর আগেও আরেকবার আরেকটা জিনিসে বলেছেন, মানে কোনো একজন ব্যক্তির হোক, কোনো একটা প্রতিষ্ঠানের বা প্ল্যাটফর্মের হোক, কোনো একটা নির্দিষ্ট ক্ষেত্রে তার যে কোনো একটা এক্সপ্লানেশন বা সামথিং কিছু একটা, যে কোনো কিছু একটা যে কারো একজনের সাথে সাদৃশ্যপূর্ণ আপনার মনে হতে পারে, তখন আপনি যদি ওই পুরো একটা প্রতিষ্ঠান ধরেন আওয়ামী লীগ, ওই পুরো একটা ব্যক্তি ধরেন হাসান মাহমুদ, তার সাথে কম্পারিজনে চলে যান, এটা খুবই জেনারেলাইজড হয়ে যায় ভাই। নিশ্চয়ই এই জায়গা থেকে আপনার কাছে এটার এক্সপেকটেশন, আপনার কাছে কেন এক্সপেকটেশন ভাই? বিগত এই বিশ্ববিদ্যালয় লাইফে যে 4-5 জন মানে দেশের বাইরে থাকা সাংবাদিকদের আমরা ভিডিওগুলো শুনে নিজের ভিতরে নতুন একটা চিন্তার ক্ষেত্র তৈরি করেছিলাম, তাদের মধ্যে অবভিয়াসলি কয়েকটা নাম বলে আপনি ওই জায়গাটাতে একটা জায়গায় আসবেন। সেই জায়গায় যখন আপনি এরকম জেনারেলাইজ করে বলে ফেলেন যে এর সাথে এই দলের সাথে, এই বিষয়টা মানে বেশ অপ্রত্যাশিত এবং বেশ অপ্রাসঙ্গিক হয়, যেটা আমার মনে হয় আপনার স্ট্যান্ডার্ডটাকে মানে আমি বুঝতে পারছি, যে জায়গায় দেখতে চাই ওই জায়গাটাকে আমি বুঝতে পারছি। সার্জিস, আপনার বক্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ। আমিও সেটাই মনে করি যে আমার আসলে যদি আপনাদের কারোর সঙ্গে আওয়ামী লীগের কারো তুলনা করতে হয়, সেটা আমার জন্য খুব আনন্দদায়ক না। কিন্তু আমি আওয়ামী লীগের সাথে তুলনামূলকভাবে না, আমি বলতে চাই যে কোনো একটা অ্যাকশনের ফলে তারপরে যে এটাকে জাস্টিফিকেশন করার যে জায়গাটা, সেইটা যখন মিলে যায় তখন হয়তো এটা আমি বলি। তারপরও আমার মনে হয় যে আওয়ামী লীগের সাথে তুলনীয় হওয়ার জন্য আপনারা এখনো যথেষ্ট পরিমাণে হন নাই। না রনি, আর আমাদের হাতে সময় নাই। আমরা অনেক ধন্যবাদ, আপনি রেজাউল করিম রনি অনেক সুন্দর আলোচনা